এইটা অনেক হাইলি রিকোয়েস্টেড একটা ভিডিও। এই ভিডিওতে আমি 4টা বিষয় নিয়ে কথা বলবো। 1, গ্র্যাজুয়েশনের পর আমার প্ল্যান কি। 2 এবং 3, শর্ট টার্ম এবং লং টার্মে ক্যারিয়ার প্ল্যান ক্রিয়েট করার জন্য আমি কী সিস্টেম বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করছি। এবং ফাইনালি 4 হলো আমার ক্যারিয়ার প্ল্যান নিয়ে যত কমনলি আস্কড কোয়েশ্চেন্স, ওই কমনলি আস্কড কোয়েশ্চেন্সগুলোর উত্তর। নাম্বার 1 বা আমার গ্র্যাজুয়েশন প্ল্যান জেনে হয়তো বা আপনার কোনো লাভ হবে না, কিন্তু নাম্বার 2 এবং 3 বা শর্ট টার্ম বা লং টার্ম ক্যারিয়ার প্ল্যানিং ক্রিয়েট করার জন্য যে সিস্টেমসগুলো, ওই সিস্টেমসগুলো হয়তো বা আপনার কাজে লাগবে জেনে, এবং এগুলো ব্যবহার করে আপনি যদি আপনার স্টুডেন্ট লাইফে হন এবং আপনার ক্যারিয়ারের আর্লি স্টেজে হন, এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করে হয়তো আপনি আপনার ডিসিশনগুলো আরও ভালোভাবে নিতে পারবেন। সো ওইগুলো কাজে লাগতে পারে। অ্যাজ ইউজুয়াল আমি ভিডিওতে টাইম স্ট্যাম্পস দিয়ে দিয়েছি। টাইম স্ট্যাম্পস ব্যবহার করে যেই পার্টটুকু লাগে ওই পার্টটুকুতে স্কিপ করে চলে যেতে পারেন। একটা ডিসক্লেমার দিতেই হবে, আমি অনেক ইয়াং এবং আমি ক্যারিয়ারের আর্লি স্টেজে, আমার ফ্রেমওয়ার্ক বা সিস্টেমে অনেক ভুল ত্রুটি থাকবেই। আমি লাইফ ফিগার আউট করার চেষ্টা করছি অ্যাজ আই এম লিডিং দ্য লাইফ, এবং আমার মিস্টেক্স থেকে আমি আমার সিস্টেম বা ফ্রেমওয়ার্কগুলোকে ইমপ্রুভ করছি। আমার দেখা মতো অনেক সাকসেসফুল পিপল যাদেরকে আমি অ্যাডমায়ার করি, তাদের সাথে কথা বলে এই ফ্রেমওয়ার্ক বা সিস্টেমগুলো ক্রিয়েট করার চেষ্টা করেছি। আশা করি আপনার কাজে লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, আমি সিয়াম শহীদ নূর এবং আমি ইউনিভার্সিটি অ্যাডমিশনস এবং সেলফ লার্নিং নিয়ে ভিডিও বানিয়ে থাকি। হার্ভার্ড থেকে রিসেন্টলি ব্যাচেলার্স কমপ্লিট করার পর আমি অনেক প্রশ্ন পেয়েছি আমার ইমিডিয়েট প্ল্যান কী। সো প্রথমে ওইটা নিয়ে কথা বলা যাক। গ্র্যাজুয়েশনের পর আমার ইমিডিয়েট প্ল্যানে আমি 3টা কাজ করব। প্রথম হলো আমি IBM-এর চিফ অ্যানালিটিক্স অফিস, যেটা নিউ ইয়র্কে অবস্থিত, ওখানে স্ট্র্যাটেজি কনসালটেন্ট হিসেবে ফুল টাইম জয়েন করব। IBM বা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন একটা ফরচুন 50 কোম্পানি, এবং চিফ অ্যানালিটিক্স অফিস হলো 100 থেকে 110 এমপ্লয়িজের একটা অফিস, যাদের কাজ হলো ডেটা সায়েন্স এবং বিজনেস কনসাল্টিংয়ের স্কিলস ব্যবহার করে IBM-এর সবচেয়ে বড় ক্রিটিক্যাল বিজনেস প্রবলেমসগুলো সলভ করা। 100 থেকে 110 মেম্বারের এই অফিসে অর্ধেক হলো ডেটা সায়েন্টিস্ট, যারা বিভিন্ন থিওরিটিক্যাল বা কোয়ান্টিটেটিভ অ্যাডভান্সড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা PhD করে এসেছে, এবং বাকি অর্ধেক হলো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসে, যারা পৃথিবীর টপ 10 বা টপ 15 বিজনেস স্কুলস থেকে MBA করে এসেছে। এরকম এক্সপিরিয়েন্স এবং নলেজেবল এমপ্লয়িজদের মাঝে আমাদের মতো কয়েকটা আন্ডারগ্রেডও আছে, যাদের কাজ হচ্ছে প্রত্যেকটা টিমে যে স্ট্র্যাটেজি কনসাল্টিং এবং ডেটা সায়েন্টিস্টগুলো থাকবে তাদেরকে তাদের কাজ নিয়ে সাহায্য করা। চিফ অ্যানালিটিক্স অফিসের খুব ইন্টারেস্টিং একটা সাইড হলো এটা টেক এবং বিজনেসের খুবই ইন্টারসেকশনে কাজ করে। এই অফিসে ভালো করার জন্য আপনার বিজনেস স্কিলসও থাকা লাগবে এবং ডেটা সায়েন্সের স্কিলসও থাকা লাগবে। আমি যেহেতু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি বিজনেস স্কিলস পাওয়ার জন্য একটা রোলে কাজ করার চেষ্টা করছিলাম। হাউএভার আমি চাচ্ছিলাম আমার রোলে যাতে কিছুটা হলেও টেকনিক্যাল কাজ থাকে। সো বিজনেস এবং ডেটা সায়েন্সের ইন্টারসেকশনে এরকম রোল আমি খুঁজেই পাচ্ছিলাম না, আনটিল আই কেম অ্যাক্রস IBM চিফ অ্যানালিটিক্সের এই রোল, which was perfect for me। এই জন্য আমি এই রোলটা সিলেক্ট করি। এই রোলে ভালো করার জন্য আমার বিজনেস কনসাল্টিং এবং প্রবলেম সলভিংও পারা লাগবে, অ্যাট দ্য সেম টাইম ডেটা সায়েন্সও পারা লাগবে। পুরো অফিসটা পাইথনে ডেটা সায়েন্স করে, সো আমার পাইথন স্কিলস আমার খুব কাজে লেগেছিল। ফুল টাইমে আমার কাজ হবে 60% বিজনেস এবং 40% টেকনিক্যাল। বিজনেস সাইডের কাজ হলো বিভিন্ন টেকনিক্যাল স্কিলস ইউজ করে কোনো সলিউশনস পাওয়ার পরও কীভাবে ওই সলিউশনসগুলো আমরা ইউজ করে বিভিন্ন বড় বড় বিজনেস প্রবলেম IBM-এর সলভ করতে পারবো, এবং যেসব বিজনেস স্টেক হোল্ডার তাদের কাছে এই সলিউশনটা কমিউনিকেট করা। এবং আমার টেকনিক্যাল কাজ হলো আমার পাইথনের ডেটা সায়েন্স স্কিলসগুলো ইউজ করে ডেটা সায়েন্টিস্ট যারা আছে তাদেরকে তাদের কাজ নিয়ে সাহায্য করা। ডেটা সায়েন্সের অনেক ধাপ আছে। শুরুর দিকে ডেটা প্রি প্রসেসিং থাকে, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস থাকে, অ্যালগোরিদম ক্রিয়েশন থাকে, এবং অ্যালগোরিদম ইউজ করে একটা বিজনেস প্রবলেম সলভিং থাকে। পুরা প্রসেসের শেষের 2-3টা ধাপে আমার কাজ। যদি আমি ডেটা সায়েন্টিস্ট হতাম তখন আমার শুরুর 1-2টা ধাপেও কাজ করা লাগতো, কিন্তু আমার বিজনেস সাইডের কাজগুলো একটু কম করা লাগতো। ডেটা সায়েন্টিস্ট এবং স্ট্র্যাটেজি কনসালটেন্টের একটা হাইব্রিড রোল দিয়ে আমি আমার ক্যারিয়ার IBM চিফ অ্যানালিটিক্স অফিসে শুরু করব। গ্র্যাজুয়েশনের পরের প্ল্যান হলো OneThread-এ কাজ করা। OneThread হচ্ছে একটা বাংলাদেশের SaaS স্টার্টআপ, যেটার আমি একটা কো-ফাউন্ডার, এবং আমাদের কাজ হলো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য খুব অ্যাফোর্ডেবল এবং এফিশিয়েন্ট একটা সলিউশন দেওয়া। প্রোডাক্ট রিলিজ করার 1.5 মান্থসের মধ্যে আমরা 100+ কাস্টমার্স পেয়ে গিয়েছি, এবং যত দিন যাচ্ছে আমাদের ওয়ান্ডারফুল টিম মিলে আমরা এই প্রোডাক্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় প্রোডাক্ট আইডিয়াটা বেস্ট প্রমিসিং এবং বাংলাদেশে অনেক গ্রোথ অ্যাচিভ করা সম্ভব। সো আমি অনেক এক্সাইটেড এই প্ল্যানটা নিয়েও কাজ করার জন্য। গ্র্যাজুয়েশনের পরের 3 নম্বর প্ল্যান হলো ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করা। আমার স্টুডেন্টদেরকে সাহায্য করতে অনেক ভালো লাগে, এবং ইউটিউব ইজ আ ভেরি স্কেলেবল ওয়ে টু ডু সো। চ্যানেলে অলরেডি 55,000 সাবস্ক্রাইবার্সের উপর চলে এসেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট। আশা করি আমরা 100K-তে অতি শীঘ্রই পৌঁছাতে পারবো।
এখন আমি কথা বলবো ভিডিওর 2 নম্বর সেকশন, তা হলো শর্ট টার্ম প্ল্যান ক্রিয়েট করার জন্য আমি কি সিস্টেম বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছি। শর্ট টার্ম ক্যারিয়ার প্ল্যান ক্রিয়েট করার জন্য আমি আর্ন অর লার্ন ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছি বাই ম্যানেজিং পার্টনার অফ আ ভেরি ফেমাস ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ইন দ্য ইউএস কল ইনিশিয়ালাইজড ক্যাপিটাল। ওনার নাম হচ্ছে গ্যারি ট্যান, এবং গ্যারি ট্যানের একটা ফ্যান্টাস্টিক ইউটিউব চ্যানেল আছে উইচ অ্যাডভাইজেস অন ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড স্টার্ট আপ ওয়ার্ল্ড ইন জেনারেল। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ফ্রেমওয়ার্কটা হচ্ছে খুব সিম্পল। কোনো জব সিলেক্ট করার জন্য আপনার আইডেন্টিফাই করতে হবে ওয়েদার ইউ আর লার্নিং অর আর্নিং। যদি দুইটাই হয়, লার্ন এবং আর্ন, ভালো। অ্যাটলিস্ট একটা হওয়া উচিত লার্নিং বা আর্নিং, এবং যদি কোনোটাই না হয় তাহলে ওই জবটা আপনার ছেড়ে চলে যাওয়া উচিত। আর্নিং বলতে আমরা কী বুঝাচ্ছি? আর্নিং বলতে বুঝাচ্ছি হচ্ছে আইদার স্যালারি পাওয়া, বা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বেচে রেভিনিউ পাওয়া, বা হচ্ছে কোনো একটা বিজনেস বড় হচ্ছে ওই বিজনেসে আপনার একটা ইকুইটি থাকা। IBM চিফ অ্যানালিটিক্স অফিস থেকে একটা স্যালারি পাবো, 1 থ্রেডে কাজ করে আমাদের কোম্পানি যত বড় হবে আমার ইকুইটির ভ্যালু তত বাড়তে থাকবে। শর্ট টার্ম ক্যারিয়ার চয়েসে আর্নিংসের কথা আমি ভেবেছিলাম এবং ওইভাবে আমি চয়েসগুলো সিলেক্ট করেছি। লার্নিং বলতে আমরা কী বুঝি? গ্যারি ট্যান তার ফ্রেমওয়ার্কে লার্নিংকে 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে পিপল রিলেটেড লার্নিং, যেমন হচ্ছে মার্কেটিং করা বা সেলস করা বা ম্যানেজ করা। আরেকটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড লার্নিং, যেমন কোনো কিছু ডিজাইন করা বা কোনো কিছু বিল্ড করা বা কোনো কিছু ইঞ্জিনিয়ারিং করা। আইডিয়ালি কোনো ক্যারিয়ারে আপনার যে কোনো একটা সাইডের লার্নিং হতে হবে। আইদার আপনি ম্যানেজমেন্ট শিখছেন বা সেলস বা মার্কেটিং শিখছেন, বা হচ্ছে আপনি প্রোডাক্ট বিল্ড করা শিখছেন বা ইঞ্জিনিয়ারিং করা শিখছেন, অ্যাকর্ডিং টু গ্যারি ট্যানস ফ্রেমওয়ার্ক। আমার মতে IBM-এ এবং 1 থ্রেডে 2 ধরনের লার্নিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। IBM থেকে লার্নিং হচ্ছে এই 2 ক্যাটাগরির স্কিলস কীভাবে একটা বড় সিস্টেম বা কোম্পানিতে করতে হয় ওইটা শেখা, এবং 1 থ্রেডের লার্নিং হলো একটা কোম্পানি যেটা এখনও ছোট, যেটা এখনও তাদের প্রোডাক্ট বিল্ড করছে, এই ছোটো সিস্টেম কীভাবে এই 2টা জিনিস করা যায় ওই লার্নিংটা 1 থ্রেডে পাওয়া যায়। এবং ফাইনালি শুরুর দিকে অনেকে অনেক কিছু হবির জন্য করে। হবি অনেক ধরনের হতে পারে। একটা ফিজিক্যাল হবি হতে পারে যেটা আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখে, যেমন ফুটবল খেলা বা হচ্ছে হাইকিং করতে যাওয়া। একটা ক্রিয়েটিভ হবি থাকতে পারে যেখানে আমাদেরকে ক্রিয়েটিভ রাখে, লিখতে শেখা বা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি করা। এরকম অনেক ধরনের হবি আছে। আমার কাছে ইউটিউব হচ্ছে একটা ক্রিয়েটিভ হবি যেটা দিয়ে আমি নিজেকে ক্রিয়েটিভ রাখতে পারি এবং সাধারণত এখান থেকে এক ধরনের ফুলফিলমেন্ট পাই। সো এই জন্য এটা শর্ট টার্ম প্ল্যান আমি ইনক্লুড করেছি। এখন ভিডিওর 3 নম্বর সেকশন, লং টার্ম ক্যারিয়ার প্ল্যানিংয়ের জন্য আমি কি সিস্টেম বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছিলাম। সত্যি কথা বলতে লং টার্ম ক্যারিয়ার প্ল্যানিংয়ের জন্য আমি ওইভাবে কোনো গোলস সেট করিনি। আমার মতে আমরা ক্যারিয়ারে যেসব গোলসগুলো সেট করি লং টার্মে, সেগুলো ডিপেন্ডেন্ট অন আমাদের ভ্যালিউজ এবং আমাদের প্রায়োরিটিস এবং এখন আমাদের যে নলেজ আছে। হাউএভার আমরা যতই বড় হব আমাদের প্রায়োরিটিস এবং ভ্যালিউজ এবং এই সব ফ্যাক্টরগুলো চেঞ্জ হতে থাকবে। এখন আমি 10-15 বছর বয়সে যা চাবো, 10 বছর পর আমি 10-15 বছর বয়সে যা চাবো তা ভেরি ডিফারেন্ট হবে। সো আমার এক্সপিরিয়েন্সে বিভিন্ন সাকসেসফুল মানুষের সাথে কথা বলে আমি দেখতে পেরেছি যে লং টার্ম ক্যারিয়ার প্ল্যানগুলো সাধারণত কখনোই কাজ করে না এবং ক্যারিয়ার প্ল্যানে অনেক ধরনের টুইস্ট অ্যান্ড টার্নস থাকে। সো বলা যায় 10-15 বছরের ক্যারিয়ারের লং টার্ম প্ল্যানগুলো ক্রিয়েট করা অতটা ইফেক্টিভ না এবং কখনোই ওইভাবে প্লে আউট হয়ে থাকে না। একটা এক্সাম্পল দিই, শেরিল স্যান্ডবার্গ হলো বিশ্ববিখ্যাত টেক জায়ান্ট কোম্পানি ফেসবুকের চিফ অপারেটিং অফিসার। শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিস ইন দ্য ওয়ার্ল্ড টাইমস অনুযায়ী, এবং উনার নেটওয়ার্থ প্রায় $1 বিলিয়ন বা 8,000 কোটি টাকার উপরে। উনি যখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে আন্ডারগ্র্যাড করছিলেন তখন মার্ক জাকারবার্গ ফেসবুকের সিইওর বয়স ছিল 5 বছরের কম। সো তখন উনি যদি উনার ক্যারিয়ার প্ল্যান ক্রিয়েট করে থাকতেন, ওইটার সাথে ওনার বর্তমান ক্যারিয়ারে উনি যেখানে আছেন তার কোনো মিল থাকতো না। ওনার ইন্টারভিউতে উনি বলেছেন উনি কখনো কল্পনাই করে দেখেনি যে একটা এরকম বড় টেক জায়ান্ট কোম্পানির সিইও হিসাবে উনি ওনার ক্যারিয়ার গড়ে তুলবে, স্পেশালি যখন সিইও কোম্পানির ফাউন্ডার ওনার থেকে 15 বছর ছোট। পুরা কথাটার পয়েন্ট হচ্ছে যে আমরা অনেক সময় 10-15 বছরের লং টার্ম ক্যারিয়ার প্ল্যান নিয়ে অনেক চিন্তা করে অনেক টেনশন করি। হাউএভার এরকম হতে পারে যে আমরা যে ক্যারিয়ারে খুবই ভালো করব ওই ক্যারিয়ার হয়তো বা ক্রিয়েট হয়নি, বা ওই ক্যারিয়ারটা হয়তো আমরা নিজেরাই ক্রিয়েট করব। সো আমার কাছে মনে হয় খুব স্পেসিফিক ম্যাটেরিয়াল গোলস দ্বারা যে লং টার্ম প্ল্যানিংগুলো আমরা করে থাকি সেগুলো সাধারণত প্লে আউট হয় না এবং করাটা খুব ইউজলেস।
সো লং টার্ম প্ল্যানিং কীভাবে করব? দুইটা ইউজফুল ফ্রেমওয়ার্ক আমি শুনেছিলাম যেটা আপনার কাজে লাগতে পারে। এক হচ্ছে যেই ফিল্ডেই থাকেন না কেন ওই ফিল্ডের টপ 1% বা 10% হওয়ার চেষ্টা করেন। যদি ওই ফিল্ডে টপ 1% বা 10% না হতে পারেন, ফিল্ড চেঞ্জ করেন। আরেকটা আইডিয়া হচ্ছে 2-3টা ফিল্ডের টপ 10%-এ থাকা, যাতে ওই ফিল্ডের ইন্টারসেকশনে যে ফিল্ডটা আছে ওই ফিল্ডে আপনি খুব ভালো করতে পারবেন। আরেকটা টেকনিক অফ লং টার্ম প্ল্যানিং হচ্ছে, যেটা আমার ফেভারিট, হচ্ছে নিজস্ব ভ্যালু বেসড একটা লং টার্ম প্ল্যান করা। আমার বর্তমানে লং টার্ম ক্যারিয়ার প্ল্যান হচ্ছে আমার ভ্যালু দ্বারা বেসড। ওই ভ্যালুগুলো কি? এক, আমি এমন একটা কাজে থাকতে চাই যেখানে আমি কনস্ট্যান্টলি নতুন কিছু শিখছি প্রতিদিন। দুই হলো, আমি এমন একটা কাজে থাকতে চাই যেটার দ্বারা আমি মানুষকে সাহায্য করতে পারছি। এবং তিন হলো, আমি এমন একটা কাজে থাকতে চাই যেটা আমাকে বাধ্য করে না ডিসঅনেস্ট হতে বা বাধ্য করে না আনকাইন্ড হতে। বর্তমানে আমার ভ্যালুসগুলো হচ্ছে এগুলোর সাথে খুব অ্যালাইন্ড, অ্যান্ড দাস ওইভাবেই আমি আমার লং টার্ম ক্যারিয়ার প্ল্যান করার চেষ্টা করেছি। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে আমার ভ্যালুস চেঞ্জ হবে এবং ক্যারিয়ার প্ল্যান ওইভাবে চেঞ্জ হবে, কিন্তু এরকম ভ্যালু ড্রিভেন ক্যারিয়ার প্ল্যানের বেনিফিট হলো কখনো খুব স্পেসিফিক একটা পজিশনে চান্স না পাওয়ার জন্য প্যারা খাওয়া লাগে না। চান্স না পেতে পারলে, ফেইলিয়ার হলে একেবারে ভেঙেও পড়তে হয় না, কারণ আপনার ভ্যালুগুলো আপনি যতদিন ঠিক রাখতে পারছেন ততদিন তো এরকম স্পেসিফিক পজিশনে যে কাজ করাই লাগবে এরকম কোনো কথা নেই। অন্য কোনো পজিশনে কাজ করেও আপনি এই ভ্যালুগুলো মেনটেন করতে পারবেন। সো এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে। ক্যারিয়ার প্ল্যানিংয়ের তো দুইটা ফ্রেমওয়ার্ক আমরা শেষ করলাম, আশা করি ভালো লেগেছে এবং এটা দ্বারা আপনি আপনার ক্যারিয়ারে আগানোর জন্য কিছু একটা গাইডলাইন পাবেন। এখন ভিডিওর 4 নম্বর সেকশনে যাওয়া যাক, ওটা হচ্ছে আমার ক্যারিয়ার প্ল্যান নিয়ে কমনলি আস্কড কোয়েশ্চেন্সের কিছু উত্তর। কোয়েশ্চেন নাম্বার 1, মাস্টার্স বা পিএইচডি কবে করবে? শুরুতেই কেন জবে ঢুকছো? আমার কাছে মনে হয় মাস্টার্স বা পিএইচডি হলো কোনো ফিল্ডে স্পেশালাইজ করার খুব বড় একটা অপরচুনিটি। এটার জন্য অনেক টাইম ইনভেস্টমেন্ট লাগে, অনেক সময় অনেক টাকাও প্রয়োজন হয়। আমার কাছে মনে হয়েছে আমি ফার্স্টে জব এক্সপিরিয়েন্স যারা জানতে চাই কোন ফিল্ডে আমার ইন্টারেস্ট বেশি এবং কোন ফিল্ডে আমি ভালো করতে পারবো, ওই জব এক্সপিরিয়েন্সটা পাওয়ার পর যদি দেখি যে আমার মাস্টার্স বা পিএইচডি দরকার ওই ফিল্ডে এগিয়ে যাওয়ার জন্য, তখন আমি মাস্টার্স বা পিএইচডিটা করবো। বাংলাদেশে হয় কি যে অনেক সময় সাবজেক্ট সিলেকশনে বা যেই ফিল্ডে স্পেশালিটি করতে হবে ওইটার উপর স্টুডেন্টদের হাত থাকে না। অ্যাট দ্য সেম টাইম ব্যাচেলার্স কমপ্লিট করার পর যেহেতু জব প্রসপেক্টস ইউএসের তুলনায় বাংলাদেশে কম, তখন মাস্টার্স হচ্ছে একমাত্র উপায় থাকে জব প্রসপেক্টস বাড়ানোর জন্য। তো সাধারণত স্টুডেন্টরা সাথে সাথেই মাস্টার্সটা করে ফেলে। আমি যদি বাংলাদেশে থাকতাম হয়তো আমি একই কাজই করতাম, কিন্তু ইউএসএতে আন্ডারগ্র্যাড করেও অনেক ভালো জব অপরচুনিটিস আছে। আমার হার্ভার্ডের প্রচুর ফ্রেন্ড আছে যারা আন্ডারগ্র্যাড থেকে বের হয়েই 1 কোটি টাকার উপরেও পার বছর কামাচ্ছে ফ্রম ডিফারেন্ট টাইপস অফ জবস। যেহেতু তারা আন্ডারগ্র্যাড থেকে বের হয়েই টপ একটা জব পেয়ে গিয়েছে, তাদের একটা লাক্সারি আছে আস্তে ধীরে চেক করা কোন স্পেশালিটি বা ফিল্ড তাদের জন্য, যাতে তারা একটা ভালো ধারণা নিয়ে ওরকম একটা ফিল্ডে মাস্টার্স বা পিএইচডি করতে পারে। সো এই জন্য আমি আগে মাস্টার্স বা পিএইচডি করছি না, আগে আমি জব এক্সপিরিয়েন্স পাচ্ছি আমার ফিল্ডটাকে ভালোভাবে বোঝার জন্য। কোয়েশ্চেন নাম্বার 2, এখন কি দেশে আসবা না? দেশকে কিছু একটা দাও। আমার কাছে মনে হয় দেশে ফেরত গিয়ে ইম্প্যাক্ট ফেলানোর জন্য অনেক কিছু প্রয়োজন হবে, নলেজ এবং নেটওয়ার্ক এবং অ্যাক্সেস টু ক্যাপিটাল। ক্যারিয়ারে আর্লি স্টেজে আমার নলেজ কম, নেটওয়ার্ক কম, অ্যাক্সেস টু ক্যাপিটালও কম। সো এখন আমি যদি দেশে যাই আমি দেশে ওরকম ইম্প্যাক্ট ফেলাতে পারবো না। আমরা যদি ইন্ডিয়া বা সিঙ্গাপুরের মতো দেশগুলোতে দেখি যেখানে বিদেশ থেকে অনেক পার্সোনালিটি এসে দেশে বড় কিছু করেছে, তারা ক্যারিয়ারের মিড স্টেজে সাধারণত ওই ট্রানজিশনটা নিয়ে আসে, আইদার 30 বছর বয়সের পর বা অনেক সময় 40 বছর বয়সের পর। কারণ ওই টাইমে তাদের জব এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের নেটওয়ার্ক হয়েছে টু পাওয়ারফুল পার্সোনালিটিস অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিস ইন দ্য ইউএস, যেসব নেটওয়ার্ক এবং এক্সপিরিয়েন্স এবং অ্যাক্সেস টু ক্যাপিটাল তারা তাদের দেশে নিয়ে এসেছে দেশে ভালো একটা ইম্প্যাক্ট ফেলানোর জন্য। সো আমার কাছে মনে হয় একেবারে গ্র্যাজুয়েট করার সাথে সাথেই দেশে ফিরে যাওয়াটা বেস্ট চয়েসটা, অবশ্যই এক্সেপশন থাকতে পারে। সো এই জন্য আমি এখন জব এক্সপিরিয়েন্স, নেটওয়ার্ক এবং অ্যাক্সেস টু ক্যাপিটাল বিল্ড করতে চাই, যদি পরবর্তী সময় দেশে যাই তো একটা ভালোভাবে ইম্প্যাক্ট ফেলাতে পারবো আমার ফিল্ডে। ফাইনাল প্রশ্নটা হলো, তাহলে কি পরবর্তী সময় দেশে যাবেন? সত্যি কথা বলতে আমি যদি এরকম একটা অপরচুনিটি পাই যে অপরচুনিটিতে আমার লং টার্ম ক্যারিয়ার প্ল্যানসগুলোর যে ভ্যালু, ওই ভ্যালুগুলো ফুলফিলড হবে এবং যে অপরচুনিটির দ্বারা আমি পার্সোনালি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবো দেশে, এরকম অপরচুনিটি যদি আমি পাই তাহলে আমি অবশ্যই দেশে ফেরত যাব। অনেক সময় আমরা দেশে খুব টপ ট্যালেন্টেড মানুষের জন্য ভালো অপরচুনিটি ক্রিয়েট করতে পারি না। একজন ধরেন অ্যাস্ট্রোফিজিক্সের রিসার্চ করছে,
তার জন্য যদি দেশের রিসার্চে আগানোর জন্য ভালো অপরচুনিটিস না থাকে, তার তো দেশে গিয়ে লাভ নেই। ওই অপরচুনিটিগুলো ক্রিয়েট না করে যদি আমরা ওরকম মানুষদেরকে গালি দেই যে কী করতেছো দেশের বাইরে, দেশের জন্য কিছু করলা না, তুমি সেলফিশ, তাহলে কারোই কোনো লাভ হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম এরকম অনেক মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় বিদেশে থেকেই দেশের নাম উজ্জ্বল করতে পারবে এবং তাদের ফিল্ডে ভালো করে তারা দেশের অনেক মানুষের জন্য অনেক অপরচুনিটি ক্রিয়েট করতে পারবে বিদেশে থেকে। সো এরকম মানুষগুলোর উপর সাধারণত প্রেশার দেওয়া উচিত না। তারা যে ফিল্ডে ভালো ওই ফিল্ডে এক্সেলেন্ট কাজ যাতে তারা করতে থাকে, ওই কাজের জন্য তাদেরকে ইন্সপাইরেশন দেওয়া উচিত। এই ছিল ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল প্লিজ গিভ আ হিউজ থামস আপ অর কমেন্ট সেকশনে কিছু কমেন্ট করে জানান যাতে ইউটিউব অ্যালগোরিদমে আমার সাহায্য হয়। এরকম ভবিষ্যতে পার্সোনাল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং সেলফ লার্নিং এরকম টপিকে আরও ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব। আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে।